হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCA 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা পলিটিক্যাল সায়েন্স মেজর অথবা মাইনর নিয়ে পড়াশোনা করছে, অর্থাৎ DSCC 2-তে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে এবং মাইনর হিসেবে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক উপরাষ্ট্রপতি সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মেজর অথবা মাইনর তোমরা যেটাই নিতে চাও না কেন 99 রুপিস কোর্স ফির বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে পেতে পারো, অর্থাৎ এই পেপারের সম্পূর্ণ নোটস। এবং তোমরা যদি কেউ আমাদের কাছে মেজর কোর্স বা মাইনর কোর্সের জন্য যুক্ত হও, তাহলে সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পাচ্ছ CVAC-এর একটা পেপার, সেটা হচ্ছে ENVS। ওকে, এবং তোমাদের যাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম আছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, তাদেরকেও কিন্তু আমরা সেটা বিনামূল্যে দিচ্ছি, তাদের জন্য কোনো এক্সট্রা চার্জেস বা হিডেন চার্জেস আমরা রাখছি না। এবং এই 99 রুপিস তোমাকে প্রতি মাসে পে করারও কিন্তু প্রয়োজন পড়ছে না। আমরা যেহেতু এই বছর কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট টাইম ক্লাস নিচ্ছি, সেহেতু তোমরা যুক্ত হও আমাদের সঙ্গে। আমরা এটাই বলবো যে যতটা আমরা পারবো এই 99 রুপিসের বিনিময়ে তোমাদের কিন্তু হেল্প করব অবশ্যই। তো আমাদের সাজেশনসগুলো ইউটিউবে দেওয়া হচ্ছে, নোটসগুলোও দেওয়া হচ্ছে ধাপে ধাপে, এবং আমাদের যে পুরো প্যাকেজের নোটস সেটাও কিন্তু তোমাকে প্রোভাইড করা হচ্ছে 1 উইকের মধ্যে। অর্থাৎ তুমি পেমেন্ট করার 24 আওয়ার্সের মধ্যে তুমি আমাদের কাছ থেকে সমস্ত নোটসপত্রের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক পেয়ে যাচ্ছ, এবং PDF আকারে সেই নোটসগুলো ডাউনলোড করেও তুমি কিন্তু প্রিন্ট আউট করেও কিন্তু পড়াশোনাটা করতে পারছো। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি উপরাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কেমন? দেখো, উপরাষ্ট্রপতির প্রশ্নটা আসলে টিকা আসবে 5 নম্বরে। আমি যেহেতু আলোচনার বিষয়টা, সেহেতু এখানে খুব একটা বেশি পাবে না, তুমি জাস্ট হালকার উপর দিয়ে আলোচনাটা করব, এবং আমাদের যে নোটস আছে সেই নোটসে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। ওকে, দেখো উপরাষ্ট্রপতি কি বলছে, ভারতের সংবিধানে উপরাষ্ট্রপতির কথা বলা আছে 63 নং ধারায়। আমরা জানি রাষ্ট্রপতির পরেই কিন্তু উপরাষ্ট্রপতির স্থান, তাই না? তো বলছে তার স্থান রাষ্ট্রপতির পরেই। রাষ্ট্রপতির মতোই তার কার্যকালের মেয়াদও কিন্তু 5 বছর, অর্থাৎ একবার রাষ্ট্রপতি যদি নির্বাচিত হন তিনি কিন্তু 5 বছর সেই পদে কিন্তু অধিষ্ঠিত থাকেন, এবং 5 বছর পরে সে কিন্তু আবার পুনর্নির্বাচিত হতে পারেন। ওকে, বলছে তবে তিনি পুনর্নির্বাচিত হতে পারেন বলেছে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে একটি নির্বাচন মণ্ডলী। তাহলে উপরাষ্ট্রপতিকে কে নির্বাচন করে? একজন নির্বাচক মণ্ডলী রয়েছে, সেই নির্বাচক মণ্ডলীর দ্বারাই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। বলছে এই নির্বাচক মণ্ডলী গঠিত হয় পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে। আমরা জানি আমাদের ভারতীয় পার্লামেন্টের 2টি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। এই যে রাজ্যসভা এবং লোকসভার যারা সদস্য সংখ্যা রয়েছে, যারা মেম্বার রয়েছে, তাদের মধ্যে দিয়ে কিছু ব্যক্তি কিন্তু এই উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করে। তো বলছে সংবিধান ভঙ্গের অভিযোগে কিন্তু তাকে পদচ্যুত করা যায়। আমি জাস্ট খালি পয়েন্টগুলো এখানে তুলে ধরেছি। রাষ্ট্রপতি কিভাবে তার পদ থেকে পদচ্যুত হতে পারেন? কোনো যদি সংবিধান তিনি ভঙ্গ করেন, ঠিক আছে, এখানে বলছে সংবিধান ভঙ্গের অভিযোগে। অর্থাৎ সংবিধান মানে কি? একটা দেশ কিভাবে চলবে তার জন্য একটা দেশের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলোর সমষ্টিকে আমরা বলি সংবিধান। তাহলে এইবার যদি তিনি এই ভারতের নিয়ম কানুনগুলো না মানেন, যদি সংবিধান ভঙ্গ করেন, তবেই কিন্তু একমাত্র তাকে কি করা যাবে? পদচ্যুত করা যাবে। কিন্তু এর জন্য 14 দিনের নোটিশ দিতে হবে উপরাষ্ট্রপতিকে, যে তিনি সংবিধান ভঙ্গ করেছেন, এই কারণের জন্য তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো 14 দিন আগে তাকে নোটিশ দিতে হবে, ওকে, বা বিজ্ঞপ্তি জারি করতে হবে। বলছে রাজ্যসভার মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে কিন্তু তাকে আবার পদচ্যুত করা যাবে। অর্থাৎ আমাদের ভারতীয় পার্লামেন্টের যে 2টো কক্ষ রয়েছে, উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। তো রাজ্যসভার মেম্বার যারা, তারাই শুধুমাত্র উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য যে ভোট, সেই ভোট কিন্তু দিতে পারবে। লোকসভার সদস্যরা কিন্তু পারবে না। নির্বাচনে অংশগ্রহণ যেমন করতে পারবে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষের সদস্যরা, কিন্তু তাকে পদচ্যুত করতে হলে কিন্তু লোকসভার যে সদস্য যারা রয়েছে অর্থাৎ নিম্ন কক্ষ, তার কিন্তু কোনো ক্ষমতা নেই। উচ্চ কক্ষের অর্থাৎ রাজ্যসভার কিন্তু ক্ষমতা রয়েছে। দেন বলছে রাজ্যসভায় সভাপতিত্ব করা কিন্তু তার প্রধান কাজ। তাহলে উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? রাজ্যসভা যে রয়েছে অর্থাৎ উচ্চ কক্ষ যে রয়েছে সেখানে সভাপতি হিসাবে তিনি কাজ করতে পারেন।
রাষ্ট্রপতির মৃত্যু যদি হয়ে থাকে, রাষ্ট্রপতি যদি কখনো পদত্যাগ করেন বা পদচ্যুতি যদি ঘটে, তাহলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে তার পদে কিন্তু অধিষ্ঠিত হন। অর্থাৎ রাষ্ট্রপতি কোনো কারণে বশত যখন মনে করো তিনি দেশের বাইরে যাচ্ছেন বা কোনো কারণবশত তিনি অনুপস্থিত আছেন, তার জায়গাটা অলঙ্কৃত করবেন কিন্তু উপরাষ্ট্রপতি, তবে অস্থায়ীভাবে। স্থায়ীভাবে কিন্তু বা পাকাপাকিভাবে কিন্তু কখনোই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদটা কিন্তু পাবে না। ঠিক আছে? আচ্ছা, এবং রাষ্ট্রপতির যাবতীয় কার্যও কিন্তু সেই সময় তিনিই সম্পাদন করবেন। এছাড়া তার অসুস্থতা, অনুপস্থিতির কারণবশত রাষ্ট্রপতি কার্য সম্পাদনে অক্ষম হলে উপরাষ্ট্রপতি তার সমস্ত কার্য সম্পাদন করবেন। এবার যদি কোনো কারণবশত রাষ্ট্রপতি খুব অসুস্থ, তার কাজ তিনি করতে পারছেন না, দেখা যাচ্ছে তিনি অনুপস্থিত, কোনো একটা বাইরে গেছেন বা কোনো একটা কাজে তিনি ব্যস্ত আছেন, আউট অফ কান্ট্রি আছেন, তাহলে সেক্ষেত্রে তার পদটা অলঙ্কৃত করবেন একজন উপরাষ্ট্রপতি। বলছে এইভাবে তিনি সর্বাধিক 6 মাস রাষ্ট্রপতির পদে অসীন থাকতে পারেন, মানে ম্যাক্সিমাম 6 মান্থস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদটা সামলাতে পারবেন। কারণ রাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নতুন মানে রাষ্ট্রপতির নির্বাচন করতে হয়, এটা 62 নম্বর ধারায় বলা হয়েছে। এখানে আমরা একটা 63 নম্বর ধারায় বললাম, সেখানে উপরাষ্ট্রপতির কথা, কিন্তু রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। যদি রাষ্ট্রপতি 6 মাস যদি তার পদে না থাকেন, তবে সেই 6 মাসের মধ্যে পুনর্নির্বাচিত করতে হবে রাষ্ট্রপতির জন্য। বোঝা গেল বিষয়টা? উল্লেখ্য, আমেরিকায় উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির মানে দায়িত্ব পালন করেন না, তবে ভারতের উপরাষ্ট্রপতি মার্কিন উপরাষ্ট্রপতির মতো পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করেন। এটি তার অন্যতম প্রধান কাজ। তিনি বিদেশের সঙ্গে যোগাযোগ ও ভাব বিনিময়ের মাধ্যমেও কিন্তু ভারতের বিদেশ নীতি তুলে ধরেন। তো বিদেশের সঙ্গে যদি কোনো চুক্তি পরামর্শ করতে হয়, তাহলে জাস্ট ভাবটা তুলে ধরেন, এই যে বিদেশ নীতির কথাও কিন্তু তিনি বলতে পারেন, ভাব বিনিময় করতে পারেন, অর্থাৎ উষ্ণ হ্যান্ডশেক যেটাকে আমরা বলছি। ঠিক আছে? তো আশা করি আজকে উপরাষ্ট্রপতি সংক্রান্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। জাস্ট স্টিকার টাইপের করে আসবে উপরাষ্ট্রপতি আসলে, সেখানে অনেকগুলো বিষয়, অনেকগুলো ডাটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে, অনেকগুলো বিষয় আলোচনা করলাম তোমাদের সঙ্গে। আমাদের যে বড় নোটস, সেটা অবশ্যই তোমরা যে 5 নম্বরের প্রপার ওয়েতে নোটস কতটা লিখতে হয়, সেটা আমাদের পেইড ব্যাচের নোটসে তোমরা পেয়ে যাবে। যারা যুক্ত হতে চাইছো, আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে দুটো, তোমরা যোগাযোগ করতে পারো 6295916282 এবং 7076398606 নম্বরে। আবারও বলছি, তোমরা যদি মেজর এবং মাইনর কোর্স যে কোনো একটা কোর্স যদি পারচেস করো, মাত্র 99 টাকায় একটা বার্গারের থেকেও কম দামে তোমরা আমাদের কাছে পুরো সেকেন্ড সেমিস্টারটা পড়ার সুযোগ পাচ্ছ, এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পাচ্ছ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কাছ থেকে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।